ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। আর সাথে আছি আমি শোভন আলেফ। 5 আগস্টের আগে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সংস্কার নির্বাচনের দ্বৈরথে নতুন বছরে কি তা আরও ফিকে হতে যাচ্ছে? যদি তাই হয় তবে এর থেকে মুক্তির পথকে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের সাথে নিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রুহিন হোসেন প্রিন্স, শুরুতে যদি আপনার কাছে আসি, আমরা বলছিলাম যে আসলে এই বছরের রাজনীতি কেমন হবে। 2024 একটি ঐতিহাসিক সময় আমরা পার করে এসেছি। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে নিশ্চয়ই নতুন ইতিহাস তৈরি করার সময় এখন। মানে কোনটি এই বছর সবচেয়ে বেশি প্রভাব রাখতে পারে? ধরুন যে সংস্কার একটি শব্দ আমরা সবসময় শুনছি, নির্বাচনের জন্য নির্বাচনী রোডম্যাপের কথা বলা হচ্ছে এবং জুলাই ঘোষণাপ্রাপ্ত খুব সাম্প্রতিক সময় যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কোনটি বেশি প্রাধান্য পাবে কিংবা কোনটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমার মনে হয় যে আমরা একটা যে সালটা পার করলাম, আমরা নানা সংকট সম্ভাবনা এগুলো ছিল, কিন্তু সব ছাড়িয়ে একটা বড় ইতিহাসের অন্যতম সাক্ষী হয়ে থাকবে একটা জনগণের, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং ব্যাপক রক্তদানের মধ্য দিয়ে যেটাকে সংগঠিত করতে হলো। সেটাই হচ্ছে প্রধান ছিল 2024-এর। তা 2024-এর এটা তো ঘটলো প্রায় মাঝামাঝিতে, তার মানে আমরা 5টা মাস প্রায় অতিক্রম তো করতে যাচ্ছিলাম। তা সেই জায়গায় 2025-এর শুরুটা তো খুবই একটা, আমি মনে করি যে একটা পজিটিভ ধারা হওয়া উচিত ছিল, যে আমরা, এটা দেশ বাংলাদেশ, মনে রাখতে হবে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করি। তার একটা পার্ট হচ্ছে, আমি যদি বুঝে থাকি, সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। তাহলে ওই যে আকাঙ্ক্ষাগুলো আছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের বছরের শুরুতে কতদূর বিগত বছরে আগাতে পেরেছি এবং কত দ্রুত আগাতে পারবো, এটাই ছিল আমাদের হিসাবের। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই গণ অভ্যুত্থানের পরে পরিস্থিতি অনেক সময় তরল ছিল, এটা কারেক্ট, কিন্তু এই তরল পরিস্থিতি আমি দেখছি জটিল থেকে যেন জটিলতর হচ্ছে। তার একটা ছোট্ট ইন্ডিকেটর বলি, আপনি বলেন, এটা তো নিয়ে কারোর দ্বিমত নেই যে কতগুলো জায়গায় আমরা বিগত দিনে দেখেছি অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থা বলে কোনো জিনিস নাই। তাহলে এগুলো তো আপনাকে রিবিল্ড করতে হবে বা সংস্কার করতে হবে এবং প্রকৃত অর্থে গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে। তার মানে জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করে যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দিতে হবে। তাহলে আজকে 5 মাস পরে আপনার এখানে বলেন তো, আমাদের আজকে যদি আলোচনা করতে পারতাম যে আমরা এত দূর এগিয়েছি বা সংস্কার নিয়ে এই আলোচনা হচ্ছে, এই ব্যাপারে কার কি মত, কোন দলের কি মত, কোনটা ঐক্য, এর মধ্যে কতটুকু ঐক্যমত্য তৈরি করা যায়, কিন্তু 5 মাসে কি এটা পারলেন? দেখবেন যে কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে, যাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, মানে 3রা জানুয়ারির মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, 7ই জানুয়ারির মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশন, 15ই জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কার কমিশন, তাদের রিপোর্ট দিবেন। আরও কয়েকটি কমিশন আমি পরে দেবেন। এই রিপোর্টের আলোচনা আমি অন্যভাবে করতে পারতাম, আমি ওই দিকে ঢুকছি না, সুযোগ থাকলে আমি বলছি 5 মাসে তো কথার কথা, এই যে আপনি তুললেন, আমি বলি, ধরেন উদাহরণ দিই যে নির্বাচন কমিশন সংস্কারে আমরা দেখলাম এইটুকু ঐক্যমতের ভিতরে বড় একটা জায়গা আটকে গেছে। তাহলে টকশোতে যদি আলোচনা করতাম, জনগণ অংশ নিয়ে যেতে পারতো, বিচার বিভাগ আলোচনা করলে মানুষ যেতে পারতো। আপনি যদি বলেন সংবিধান সংস্কার, মেজর প্রবলেম কোনটা দেখা গেছে, আলোচনা করলে কিন্তু মানুষ ইনভলভ করতে পারতো। আমি বলছি 5 মাসে তো এটা ঢুকতেই পারলেন না, আপনি পারলেন না, আমরাও পারলাম না। তার মানে কিন্তু দেখেন, ওই যে বললাম তরল যেটা সংকট ছিল, এটা জটিলতর দেখছি। এবং সেই জটিলতর জায়গা, আমি জানি না, আমি হয়তো আমাদের পরশু ঢাকায় একটা সমাবেশ আছে, তাতে আমার ব্যস্ততা একটু বেশি। ওই যে একটা খবর দেখলাম, আমি জানি না কে বলেছেন, সরি, এটা আমার হয়তো আরও জেনে আসা উচিত ছিল, কিন্তু সময়ের সাথে পারি না। ওই যে আমি দেখলাম যে একটা হেডলাইন করলেন যে কারা নাকি সরকার বলেছে কাদের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী করবে। আমি তো জিনিসটা তাই না, মানে কে বলেছে কথাটা, এই ছাত্রদের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী তারা করবে, এটা কে? এটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে। প্রথম কথা হচ্ছে গতকাল পরিবেশ উপদেষ্টা, আমি জানি না, আমি তিনি বলেছেন যে তিনি, আমি যদি বলি এরকম যে তিনি বলছেন যে কোনো অভ্যুত্থানের পর ঘোষণাপত্র স্বাভাবিক, সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেয়া হোক, সবার সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হচ্ছে, ছাত্র চাচ্ছে ঐক্যমত, আগামী 14 দিনের মধ্যে ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয় বলেও জানিয়েছেন। ঠিক আছে, যদি সফট ল্যাঙ্গুয়েজ অসম্ভব নয় সেটা অন্য আলোচনা, কিন্তু আমি পরিষ্কার করে জানতে চাই, আগের দিন যে তারা বললেন
যে 15 দিনের মধ্যে সরকার দেবে, এটা কি সরকারের বক্তব্য কিনা আমি জানি না, কারণ আমি তো কথা শুনলাম প্রেস সচিব বললেন সরকারের বক্তব্য হলে সেটা এক ব্যাপার, আর সরকারের বক্তব্য না হলে আমি গুরুত্ব দিতে চাই না, সরকারের বক্তব্য হলে গুরুত্ব দিতে চাই। কিন্তু এবার প্রশ্ন তুলি, যদি আমি ওই পুরো টোটালিটিতে বক্তব্য না শুনে বলা কঠিন, কিন্তু আমি সরলীকরণ করেও বলি, উনি যদি বলে যে অসম্ভব একটা এরকম জেনারেল ফর্ম, আমি বলতে চাই না, কিন্তু যদি বলে তাদের অবস্থা অনুযায়ী 15 দিনে দেব, পরিষ্কার বক্তব্য। আপনি আন্দোলনের শুরুতে এবং গণ অভ্যুত্থানের সময় পর্যন্ত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছেন, এখন কি সেটা আছে? মোটেই নাই, কারণ ওইটা তো ছিল তার সাথে বলা যায় একমাত্র পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন ছাড়া সব ছাত্র সংগঠন তার সাথে ছিল, তাদের আন্দোলনের রাজনৈতিক দলগুলোকে আমরা সমর্থন জানিয়েছি, একসাথে করেছি। কিন্তু এই ঘটনাবলীর পর এখন তো সংগঠন যার যার জায়গায় চলে গেছে, রাজনৈতিক আমি বলছি তারা তো এখন কিন্তু ওই প্ল্যাটফর্ম না। সুতরাং এই সরকার যদি শুধু ওই কথার উপরে ভিত্তি করে, তাহলে সরকার তো ফ্র্যাকশনাল সরকার। আমাকে তো সেটাও ভাবতে হবে যে সরকারের প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করে বলছি এবং বলছি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার হচ্ছে এটা জনগণের সরকার, কিন্তু সে যদি ফ্র্যাকশনাল অ্যাক্টিভিটিস করে তাহলে আমাদেরকেও ভাবতে হবে। সুতরাং এই কথাটা বলে যেটা হচ্ছে, আপনি যেটা আকাঙ্ক্ষা করছেন বছরের শুরুতে আমরা একটা পজিটিভ সমাধানের দিকে যেভাবে আগাবো, আমি দেখছি সেখানে জটিল পরিস্থিতি, মানে আপনি চ্যালেঞ্জ আরো বাড়ছে বলে মনে করছেন। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। রুহিন হোসেন প্রিন্স, রুমিন ফারহানা, আমরা বিএনপির আজকে একটি সমাবেশে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুন রূপান্তরের জায়গায় একটি নতুন পর্বে উপনীত হয়েছে আসার কথা বলেছেন, কিন্তু এইটিও বলেছেন যে আরেকটি বড় যুদ্ধ করতে হবে, মানে ফ্যাসিস্ট বিতরণের পরে আর বড় যুদ্ধ আর কি থাকতে পারে, আমি খুব স্বাভাবিকভাবে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার প্রশ্নে যাবার আগে আমি গত 1 বছর বাংলাদেশ যা দেখেছে, আমি যদি একদম অল্প করে বলি, বাংলাদেশ এত বছরের একটা দুঃশাসন থেকে মুক্ত হয়েছে, বাংলাদেশ মাফিয়া শাসন থেকে মুক্ত হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ইকোনমিস্টের রিপোর্ট অনুযায়ী বর্ষসেরা দেশ হয়েছে সিরিয়াকে পেছনে ফেলে। বাংলাদেশে আগের চেয়ে আমি বলবো মানবাধিকার পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা এখন ভিন্ন মত পোষণ করলেই ভুল, মানে ভাবি না বা ভয় করি না যে আমাকে ধরে নিয়ে যাবে, আমি ভয় করি না যে আমাকে 3 ফুট বাই 5 ফুটের একটা ঘরে থাকতে হবে, আমি ভয় করি না যে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে জোরে গান বাজিয়ে থানায় ভয়ঙ্করভাবে নির্যাতন করবে। এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি। আমি ভয় করি না যে আমার টাকাটা কোনো একটা মাফিয়ার সহযোগী বিদেশে নিয়ে পাচার করে দেবে, কিংবা আমি ভয় করি না যে আমার ব্যাংকগুলো, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেগুলো কোনো এক ব্যক্তি যিনি হয়তো মাফিয়ার ডানে বা বামে দাঁড়ান সবসময়, তার হাতে চলে যাবে। সো এই জায়গাগুলো হচ্ছে পজিটিভ। কিন্তু যেই বড় যুদ্ধের কথাটা প্রশ্নে আপনি করছিলেন, যেটা আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও খুব পরিষ্কারভাবে বলেছে, দেখুন আমাদের অভ্যুত্থানের পরে 5 মাস পূর্ণ হয়েছে, 6 মাসে পড়তে যাচ্ছি আমরা। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যেই মানে বজ্র আটুনিতে একত্র হয়েছিল অগস্টের আগে, আমরা কিন্তু সেই জায়গাটাতে একটা পরিবর্তন লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে এক কাতারে থেকে অতি ডান থেকে শুরু করে অতি বাম পর্যন্ত সকলেই এই মাফিয়ার হাত থেকে মুক্তি চেয়েছিল, এখন কিন্তু তাদের এক একজনের গলায় আমি এক এক রকম সুর আমরা শুনতে পাচ্ছি। কেউ বলছে সকল বিচার শেষ করে, সকল কিছু শেষ হওয়ার পরে, সকল সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, তাই না? সংস্কার তো প্রতিদিনই কিছু না কিছু সংস্কার হতেই থাকে। সো আপনি যদি সব শেষ করে বলেন, তাহলে তো সেই তালিকাটি আসলে কখনোই সমাপ্ত হবে না, এটা একটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকবে। সেইজন্যই বারবার রোড ম্যাপের কথা আমরা বারবার বলছি, এবং এটার আপনাকে ইন্ডিকেট করে যে কেউ কেউ চাইছে নির্বাচনটি যতদূর সম্ভব পিছিয়ে দিতে। এবং আমি মনে করি এই চাওয়ার পেছনে তার যে কারণ, সেটি যত না সংস্কার কিংবা যত না বিচার, তার চেয়ে অনেক বেশি হচ্ছে ভোটের হিসাব নিকাশ। মানে কেউ কেউ মনে করছে যত দিন গড়াবে, যত সময় যাবে, হাতে তত বেশি সময় পাওয়া যাবে এবং নির্বাচনের আগে দলটা তত ভালোভাবে গোছানো যাবে। মানে নির্বাচনের প্রশ্নে আসলে যে যার জায়গায় অবস্থান নেবে, যে যার জন্য ভোট চাইবে, এটা তো স্বাভাবিক, তখন তো সেই ঐক্যমত থাকবে না। সার্টেনলি আমি আপনার সাথে একমত। প্রত্যেকটা দল কিংবা হুবু দল যেটাই হোক, যার যার নিজের হিসাব নিকাশ থেকে তার চাওয়া চাইবে। কিন্তু যদি আমরা দেখি সরকার কোনো একটি দলের দিকে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, সরকার যদি কোনো একটা হবু দলের
কর্মী সমর্থকরা যা বলছেন, নেতারা যা বলছেন সেভাবে কথা বলছেন। যেমন একটু আগেই আপনি প্রিন্স ভাইয়ের সঙ্গে যখন আলাপ করছিলেন, আপনি বলছিলেন যে সরকারের একজন উপদেষ্টা বলেছে ছাত্ররা যখন চাবে তখন আমরা নির্বাচনের কথা ঘোষণা করব। এটি জুলাই ঘোষণাপত্রের বিষয় নিয়ে কথা বলছেন। তারা 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন গতকাল মার্চ ফর ইউনিটিতে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে হ্যাঁ, সেই সময়ের মধ্যে সরকার নিজেই তো আসলে সেই ঘোষণাপত্র এখন এটাও কি খুব অদ্ভুত নয়? কারণ দুদিন আগেই আমরা দেখেছি সরকার বলছে ইটস আ প্রাইভেট ইনিশিয়েটিভ। প্রাইভেট ইনিশিয়েটিভের মধ্যে হঠাৎ করে সরকার কি করে ঢুকলো? মানে পুরো, এবং ঢুকলো কখন? রাত 1টার সময়। এটা কি খুবই ফিশি না? সো আপনি যদি ছাত্ররা যখন চাইছে তখন নির্বাচন, সেটি সরিয়েও রাখি, সরকারের ব্যাপারে একটা পারসেপশন খুব জোরালোভাবে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে আছে যে এই সরকারটি দিন শেষে ছাত্রদের দ্বারা গঠিত এবং ইনফ্লুয়েন্সড একটা সরকার। আমরা তো চিফ অ্যাডভাইজারকে বলতে শুনেছি যে আমাকে ছাত্ররা বসিয়েছে, আমাদেরকে ছাত্ররা বসিয়েছে। মানে সেই প্রেক্ষাপটে তো সেটি স্বাভাবিক ছিল, কিংবা সেটি তো মানে সকলেই মেনে নিয়েছেন। সেই সমর্থন তো আপনারা দিচ্ছেন সরকারকে। আপনারা তো সরকারের ব্যর্থ করতে চান না। না, চাই না, অবশ্যই চাই না। কিন্তু সেটি যদি সরকারের পরবর্তী সকল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময় সেটিকে মাথায় রেখে বা ব্যাক অফ দ্য মাইন্ড সেটি কাজ করে, যেই সরকারের আসলে শপথবদ্ধ, যারা নিউট্রালি কাজ করবে, কোনো রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হবে না, তখন তো ডেফিনেটলি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনাস্থা অবিশ্বাস তৈরি হয়। এবং দেখুন, আজকে 5 মাস পার হয়েছে এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে দলটি মাঠে রক্ত ধরিয়েছে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কেন দেশে ফিরতে পারছেন না? এই প্রশ্ন তো মহাসচিব আজকে তুলেছেন। এবং এই প্রশ্নগুলো আমরা একটু রাখি, বিরতির পরে ফিরবো, আপনাদের দুজনের কথা শুনবো। আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন, জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো কিছুক্ষণের মধ্যে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও আমরা ফিরে এলাম। কেমন হবে নতুন বছরের রাজনীতি? 2025-এর প্রথম দিনে এই নিয়ে আলোচনার জন্য 3জন রাজনৈতিক ব্যক্তি থেকে আমরা পেয়েছি। বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং এই পর্বে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আমাদের সাথে যুক্ত হয়েছে। 3জনকে স্বাগত। নূর, আপনাকে বিশেষভাবে। আপনার কাছে যাবার আগে রুমিন ফারহানার সাথে আলোচনাটা শেষ করে নেই। নির্বাচন নিয়ে প্রসঙ্গ উঠেছিল। জনাব তারেক রহমান বড় যুদ্ধ করতে হবে বলছেন, আরও অনেক কষ্টের পথ পার করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব সম্প্রতি, বোধহয় আজকে কিংবা গতকালই বলেছেন যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয়। আপনিও বলছিলেন, এটি কি মানে নিরন্তর এই সময়টি কতদিন? নির্বাচনই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিনা এই বছরের? আমার প্রশ্ন আসলে 3জনের কাছে একই। আমার কাছে তাই মনে হচ্ছে, সত্যিই বলছি, বিং ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক। আমার কাছে মনে হচ্ছে আরেকটা যুদ্ধ হয়তো আমাদের নির্বাচনের জন্য করতে হবে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট অ্যাকচুয়ালি, বিকজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন একজন ব্যক্তিকে বসিয়েছি আমরা, যার ঔজ্জ্বল্য কেবল বাংলাদেশের সীমানা নয়, এটি পুরো পৃথিবীব্যাপী। পৃথিবীর এমন কোনো দেশ নাই যিনি বা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শ্রদ্ধার সঙ্গে নেন না। সো এরকম একজন মানুষ যখন প্রধান থাকেন, তার নেতৃত্বে যখন একটি টিম কাজ করে, তখন তাদের উপরে আসলে আমাদের চোখ বন্ধ করে ভরসা করবার কথা ছিল, এবং ভরসা করেওছিলাম। সেই ভরসা না করার মতো কি পরিবেশ তৈরি হয়ে গেছে? মাত্র 5 মাস সময় গেছে, যে 16 বছরের, আপনারাই বলছেন 16 বছরের দুর্নীতি, অপশাসন, অনিয়ম, সেটির জন্য 5 মাস যথেষ্ট সময় কিনা? আমরা তো বলিনি যে 5 মাসের মধ্যে আমরা আশা করব দুর্নীতি জিরো হবে। আমরা বলিনি 5 মাসের মধ্যে আমরা আশা করব অপশাসনের কোনো লেশমাত্রও থাকবে না। এটা কিন্তু আমরা বলিনি। আমরা শুধু একটা ক্লিয়ার রোড ম্যাপ চেয়েছিলাম শুরুর দিন থেকে, ফ্রম ডে 1, যে আপনাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানটা কি? শর্ট টার্মে আপনারা কি কি করতে চান কতদিনে, মিড টার্মে কি কি কতদিনে, লং টার্মে কি কি কতদিনে। এই কথাটি না এতবার এত জায়গায় এতভাবে বলেছি যে আমার মনে হয় না যে সরকারের কোনো উপদেষ্টার আর বাকি আছে এটা শুনবার। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকম কোনো নির্দেশনা পাই না। আপনি দেখুন, নির্বাচনের তারিখ নিয়ে প্রথম কথা বলেছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যিনি প্রধান, তিনি বলেছেন 18 মাস। সাথে সাথে 24 ঘন্টা পার হতে পারে নাই, সিএ অফিস থেকে বলা হয়েছে এটা সিএ অফিসার এক্সক্লুসিভ জুরিসডিকশন, ওনারাই ডিক্লেয়ার করবেন। তারপরে এক একজন উপদেষ্টা এক এক সময় বলেছেন, এমনকি চিফ অ্যাডভাইজার পর্যন্ত বলেছেন 25 ডিসেম্বরের মধ্যে, যেখানে কিনা ওনার প্রধান প্রেস সচিব বলছেন 2026 জুনে, অর্থাৎ 26 প্রথমার্ধে এরকম বলেছিলেন। সেইটির একটা ব্যাখ্যা দিয়েছেন যে জুন পর্যন্ত হতে পারে, জুন পর্যন্ত। তো
আপনি দফায় দফায় কখনো 1 বছর কখনো 6 মাস কেন রে ভাই? এটা তো দরকার নাই। আপনি বরং এটা বলেন যে আপনি কবের মধ্যে নির্বাচনটা সত্যি করতে চান এবং নির্বাচনটা কেন। দেখুন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে সকল সমস্যার সমাধান হবে তা না। নির্বাচনের তারিখ ঘোষণা বা নির্বাচনের সময় ঘোষণার পর কিন্তু আসল বিতর্কগুলো শুরু হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না, যদি না আসে তাহলে নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্য হবে কি হবে না, এগুলো বিতর্কের বিষয়, এগুলো প্রশ্ন। এই প্রশ্নগুলো আমার মনে হয় সমাজে জারি রাখা উচিত। হ্যাঁ, আপনি কার্পেটের নিচে মন্দরিনের মতন সকল প্রশ্ন ঢুকায় ফেললে তো হবে না, প্রশ্নগুলো জারি রাখা উচিত। এখন ধরেন আওয়ামী লীগ নির্বাচন করলো, তর্কের খাতিরে বলছি, করলো, করার পরে গ্রাউন্ড রিয়ালিটি কি হবে? যেই লোকটি বা যেই প্রার্থীটি এমন একটি দলের সঙ্গে যুক্ত এবং এমন একটি দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করছে যে দলটি 1 বছর আগেই গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, গুম করেছে, মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। সো ওই দলের কোনো প্রার্থী যখন মাঠে আসবে, আপনি চিন্তা করেন তো মাঠের রিয়েলিটি কি দাঁড়াবে, সেইটা সামাল দেওয়ার মতন স্ট্রেংথ এই সরকারের আছে কিনা। না, সেই জন্যই তো জুলাই ঘোষণাপত্রে এই দলটিকে নাৎসিবাদী দলের মতো একেবারে মানে। আপনি আমাকে জাস্ট একটু বলেন, বাংলাদেশে তো আগে তাইলে বাংলাদেশের প্রচলিত যে আইন সেই অনুযায়ী বিচার করে তো তাকে আপনাকে একদম নিষিদ্ধ করতে হবে। আপনি তো আসলে 4 কর্নার্স অফ দ্য পেপার দিয়ে বা বক্তৃতাবাজি করে তো আপনি করতে পারবেন না। ধন্যবাদ নুরুল হক নূর, আপনি এখন যুক্ত হয়েছেন। আমরা আলোচনা করছিলাম নতুন বছরের রাজনীতিতে কোনটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে। আমরা দেখছি যে মানে সরকার বনাম রাজনীতিবিদ বা রাজনৈতিক দল বনাম ছাত্র, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব, এরকম একটা মুখোমুখি জায়গা দাঁড়ায় যাচ্ছে কিনা এবং সেটি 2025-এর রাজনীতি কি সেই রকম দিকেই যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? প্রথমেই আমার দুজন বিজ্ঞ আলোচক, সিনিয়র রাজনীতিবিদ সহ দর্শকদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর আপনি যে বিষয়টি বলেছেন এটা ঠিক, যে নতুন বছরটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং এবং কিছুটা বলা চলে বোধহয় টান একটা উত্তেজনাকর পরিস্থিতি এই বছরে তৈরি হবে। বিকজ এই লাস্টের বিদায়ী বছরের শেষ দিকে যে ধরনের উত্তেজনা দেখেছি তাতে বোঝা যাচ্ছে যে এই বছরটাও ওইটার একটা রেশ পড়বে। তবে এইটা আসলে মানে আমাদের কারোই কাম্য ছিল না, কিন্তু মনে হচ্ছে হবে। বিশেষ করে নির্বাচন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের যে শক্ত অবস্থান দেখা যাচ্ছে, শুরুর দিকে যে সরকারের ক্ষমতায় থাকার প্রশ্নে এবং সংস্কারের প্রশ্নে যেভাবে রাজনৈতিক দল, নাগরিকরা, ছাত্ররা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল গভর্নমেন্টকে, এখন আর ব্ল্যাঙ্ক চেকে বিশ্বাস করতে পারতেছে না। কারণ 5 মাসের পারফরমেন্স যদি বলেন, ওই ডিগ্রির ক্রাইটেরিয়া ইংরেজিতে যে আমরা পজিটিভ সুপারলেটিভ যে ডিগ্রি পড়ছি, ওই ডিগ্রিতে এটাকে একেবারেই মানে পুয়ার আপনার পারফরমেন্স প্রথম 5 মাস। আর ডিগ্রির ক্ষেত্রে একটা পজিটিভ ডিগ্রি, মানে একেবারে শেষেরটা, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল। যেটা রুমিন আপা বলছিলেন যে ইউনুস স্যারের মতো গ্ল্যামার পাণ্ডিত্যের একজন ব্যক্তি, তার কাছ থেকে আমাদের যে প্রত্যাশাটা হয়েছিল দেশের অর্থনীতি, অবশ্যই 5 মাসে একবারে সব কিছু রিফর্ম সম্ভব না, একটা গতি আসবে, দেশে একটা স্থিতিশীলতা আসবে। কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা খুব শঙ্কায় আছি, আমরা যে হাঁটাচলা করতেছি আমাদের লাইফটা নিরাপদ কিনা। রাস্তাঘাটে আপনি যদি লক্ষ্য করেন, আমার মনে হয় যে এটা একমত হবেন আপনারা যারা চলাফেরা করেন, 5ই অগস্টের পরে ঢাকায় বোধহয় নতুন করে যানজট বেড়েছে। কোথাও কোনো শৃঙ্খলা কিংবা আমরা যেটা বলছি দায় এবং দরদের জায়গা থেকে যে কাজ করা, সেটা কারোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। সেইটা সচিবালয় থেকে একেবারে রুট লেভেলের প্রশাসন বলেন, মনে হচ্ছে যে একটা গাছারা ভাব। মানে আপনি সমন্বয় দেখছেন না কোথাও? না, আমি সমন্বয় দেখছি না। এবং সবচেয়ে যেটা হচ্ছে হাকঢাক পেটানো, হাইপ তোলা বলা চলে, যে মাঠে বক্তব্য দিয়ে গরম করা, মানে মানুষকে কিছু উত্তেজনার মধ্যে ঠেলে দেওয়া, যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে, বিচার করতে হবে, আওয়ামী লীগকে নাই করে দিতে হবে, তার কোনো ইমপ্লিমেন্টেশন দেখতেছি না। এই যে সরকার 5 মাসে দায়িত্ব নিয়েছে, আওয়ামী লীগের 50 জন ওই মাপের নেতাকেও গ্রেপ্তার করতে পারে নাই। এখন পর্যন্ত একটা ট্রাইব্যুনাল গঠন করেছে, একটা ট্রাইব্যুনাল দিয়ে বিচার করতে তো 1 যুগ লেগে যাবে। 1 যুগ হবে না, যুদ্ধাপরাধীদের বিচারের জন্যই তো সম্ভবত কটা ট্রাইব্যুনাল, প্রিন্স ভাই, একটা ট্রাইব্যুনাল করেছে, এই বিচার সম্ভব না। এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেলাম এই রকমের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে একটা সরকার, যেন ছাত্র এবং বিপ্লবী ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে আমাদের ছাত্র বন্ধুরাও সরকার আছে, তাদের সরকারের আমলেই
এই গণহত্যার সাথে যারা জড়িত ছিল আমলা থেকে ব্যবসায়ী ধীরে ধীরে পুনর্বাসন হচ্ছে। না মানে এমনকি জনপ্রতিনিধিরা একটু গতকালের প্রসঙ্গ আনি যে জুলাই ঘোষণাপত্রের যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি 15ই জানুয়ারি পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সরকারও সেটির সাথে আছে, আপনিও সেটির প্রতিক্রিয়ায় অনেক মতামত দিয়েছেন, আমরা গণমাধ্যমে দেখেছি। মানে সেটি কি সেই স্পিরিটটাকে আবার তুলে আনছে না, মানে আবার ঐক্যবদ্ধ করবে, নাকি সেটি আবার বিভেদের একটা জায়গা? অলরেডি ফাটল ধরেছে, এটা ডিফিকাল্ট। এখান থেকে যতই আমরা ধরেন সুশীল মার্কা কথা বলতে পারি, মানুষের প্রতি আমরা রাজনীতিবিদ হিসেবে উদার মানসিকতা দেখাতে পারি যে আমরা খুবই ইতিবাচক, কিন্তু বাস্তবিক অর্থে একেবারে বড় ধরনের একটা ফারাক তৈরি হয়েছে বিশেষ রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের। তো সরকার শুরুতেই ভুল করেছিল যে এরকমের পরিস্থিতির পরে তাদের উচিত ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট করা অথবা জাতীয় ঐক্যমত্যের সরকার করা, সেটা তারা করে নাই। তারপরের কর্মকাণ্ডে তাদের উচিত ছিল, যেখানে আমি মনে করি আমরা বিভিন্ন উপদেষ্টাকে ইন্ডিভিজুয়ালি বলেছিলাম এভরি উইকে অন্তত আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে চা খান এবং আলোচনা শুনেন যে মাঠের বাস্তবতা কি করতে পারে সরকার, তাদের কি প্রত্যাশা এবং কিভাবে কি করবে। রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগ, কারণ এই সরকার কিন্তু সমস্ত রাজনৈতিক দল, ধরেন প্রিন্স ভাইরা একেবারেই কিছু কিছু জায়গায় একটু রিজিড থাকেন আদর্শিক জায়গা থেকে কম্প্রোমাইজ করার ক্ষেত্রে, আবার আরেক বিভিন্ন গ্রুপ আছে, কিন্তু এই সরকারের প্রশ্নে কিন্তু সবাই একেবারে একমত, এক জায়গায়, ইংরেজিতে যেটা উই আর অন দ্য সেম পেজ। না এখনো তো নিশ্চয়ই না, এখন নাই তো, এখন সবাই বলছে যে সাইরা দেমাক মানে কান্দেবাসী, এরকম যে সংস্কার পরে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি বিদায় নেন, এখন কিন্তু এরকম বলছে, কারণ এখন বলছে যে রাজনৈতিক সরকার ছাড়া কর্মসংস্থানে নতুন গতি আসবে না, অর্থনীতিতে নতুন বিনিয়োগ আসবে না, দেশে স্থিতিশীলতা তৈরি হবে না, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক রাষ্ট্রগুলোও কিন্তু এখন সরকারকে কিছুটা বলা চলে চাপ দিচ্ছে, কিন্তু যে নির্বাচিত সরকার ছাড়া তারা নতুন কোনো চুক্তি নতুন মানে রুমিন ফারহানার মতো আপনি একমত যে নির্বাচনটাই সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে না এই মুহূর্তে, নাকি 15 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে? না 15 তারিখের ঘোষণা এখন হইতে পারে ভারতের মাঝখানে যে মিডিয়াগুলোতে যে অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছিল এবং আপনার বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন ইস্যুতে একটা প্রধান উপদেষ্টা মিটিং ডেকেছিল, সবাই সমর্থন দিয়ে পরামর্শ দিয়েছে যে ওই মিডিয়ার কাউন্টার এখানকার মিডিয়া দিয়ে দেওয়ান, দেশি বিদেশি মিডিয়া কিনে সঠিক তথ্যটা প্রচার করেন, আমরা এই ক্ষেত্রে আপনার পাশে আছি। 15ই জুলাইয়ের ঘোষণাপত্র আমরা বলছি যে এটা একটা গণ অভ্যুত্থান, এখানে এত মানুষ ত্যাগ স্বীকার করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের এই আত্মত্যাগকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের যে দাবিটা উঠেছে সেই দিকে আমরা এগিয়ে যাব। তো এখন রাষ্ট্র সংস্কার তো সবাই চাচ্ছে, কিন্তু এখন এই সরকার তো 5 মাসে খুব বেশি গতি আনতে পারে না এখানে। কাজে এখন এই সরকার যদি বলে যে আমাদেরকে আগামী 2 বছর সময় দেন কিংবা 1 বছর দেন, আমরা সব কিছু সংস্কার করে একেবারে সঠিক ট্র্যাকে দেশকে নিয়ে যাব, এবং নির্বাচনী ট্রেন শুরু হয়ে গেছে, কিন্তু ট্রেন যে শুরু হয়েছে ট্রেনের চলা কেউ দেখতে পাচ্ছে না, এইগুলো নিয়ে কিন্তু একটা কনফিউশন। আপনি জুলাই আগস্টে আত্মত্যাগকারীদের কথা বলেছেন, ওই প্রসঙ্গে আপনার কাছে আবারও ফিরবো। রহিন হোসেন প্রিন্স, আমরা সংস্কারের কথা বলছিলাম, নির্বাচনের কথা বলছিলাম, বিগত 5 মাসে আরেকটা শব্দ খুব এসেছে, সেটি হচ্ছে ষড়যন্ত্র। আমরা কখনো দেখেছি ব্যাংক ডাকাত হয়ে ষড়যন্ত্রকারীরা এসেছে, কখনো দেখেছি আনসার হয়ে, কখনো দেখেছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শাহবাগ থেকে শুরু করে রাজপথ দখল করতে আগুন লাগতেও দেখেছি। সেই ষড়যন্ত্রের জায়গাটি কি আসলে নিয়ন্ত্রণে আসবে কিনা, এটা নাকি আরো বড় চ্যালেঞ্জ হয়ে যাবে 2025? না, আপনার এই প্রশ্নে আমি খুব এর আগেও অন্য জায়গায় আপনাদের এখানে বলেছি, প্রথমে একটা আমি জিনিসটাকে জটিল না করলে, আমাদের বিবেচনায় সহজ করলে কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কথা না। কারণ এত বড় একটা অভ্যুত্থান ঘটলাম, আমরা বলছি যে সারা জাতি দেশবাসী ঐক্যবদ্ধ ছিল, কথা এক অর্থে ঠিক, কিন্তু মনে রাখতে হবে বিরুদ্ধের শক্তি তো ছিল না। তারা কি আপনাকে শান্তিতে থাকতে দেবে? প্রথম কথা। খালি বিরুদ্ধে যে পতিত স্বৈরাচার তারাই কি? নট দ্যাট। তার অন্য স্বার্থভোগী আছে না দেশ বিদেশে, আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, তারা তার মতো চাইবে না? মানে আজকে তো আমি বলতে চাইছি, আজকে তো একজন উপদেষ্টা বলেছেন যে নতুন বছরে রোহিঙ্গা সংকট হবে অন্যতম চ্যালেঞ্জ। না আমি আসছি, আপনি আন্তর্জাতিক প্রসঙ্গ বলছি, আমি ওটা বললাম যে ওইটাই। তারপর আরেকটা আছে, এই যে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের মধ্যে দেশের মধ্যে কিন্তু বহু অপশক্তি বেড়ে উঠেছে, আমরা বারবার বলছি। আমি বলছি এটা তো একটা সহজ, আমাদের কাছে অঙ্ক, রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের কাছে অঙ্ক। এত বড় একটা যেমন আমরা মুক্তিযুদ্ধে বিজয় হওয়ার পর আমাদের শত্রুপক্ষ ছিল না, যারা হেরে গেছিল, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সহ দেশবিদেশি আন্তর্জাতিক। তাহলে আপনি যদি এইটা তো আমার মাথায় রেখে বলতে হবে, যার জন্য আমরা কিন্তু প্রথম দিন, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, 12ই অগাস্ট যখন ওনাদের আমন্ত্রণে গেলাম, যদি ওনারা ইস্যু ভিত্তিক করেছিলেন, কিন্তু এই কথা বলেছিলাম যে আপনাকে এগুলো ব্যাপারে সচেতন থাকতে হবে। এবং এই কথাটা আমি আবারও বারবার করছি, এই জন্যে আমি তো সব দায় নেব না ভবিষ্যতে, পরিষ্কার কথা বলি। আজকেও বলছি যে এখন আমরা চাই সরকার ঠিক মতো করুক। ওই দিন কিন্তু আমরা যখন কথা বলছিলাম, আমি রিপিটেশন হচ্ছে তবুও বলি, তখন একজন উপদেষ্টা যখন কথা বলার অন্য পয়েন্টে শুরু করে যে প্রিন্স ভাই তা আজকে থাক,
আপনারা তো অনেক চিন্তা করেন, আপনারা কি পারবেন? দরকার হলে আমাদের 7 দিনের কাজ, 1 মাসের কাজ, 100 দিনের কাজ বলেন। আমি বললাম যে আপনারা আগে এটা চান কিনা বলেন, আমাদেরকে শুধু না সব রাজনৈতিক দলকে বলেন। উনি অফিসিয়ালি ইউনূস সাহেবের সামনে বললেন পুরো মিটিংয়ে, আমরা এবং বাসদ গিয়েছিলাম, বললেন যে ওকে আমরা 1 সেপ্টেম্বর থেকে সংস্কার আলোচনা করব। 1 সেপ্টেম্বর আসিল না, এই 1 সেপ্টেম্বর কবে আসিবে আমি জানি না। তাহলে এ দায় কার? তার মানে আপনি তো আস্থায় নিয়ে কাজটা করছেন না। আমি বলছি যে কথা বলছি, আপনি এ ধরনের সংকট যত মানে আপনি যতই এই যে ঐক্যতান, যতটুকু ঐক্যবদ্ধতা আপনি করতে না পারবেন, এবং এইখানে কিন্তু অবশ্যই আমি ছাত্রবন্ধুদের তো মোটেই বাদ দিতে বলি না, তারা একটা বিরাট ভূমিকা পালন করেছে, এটি নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আপনি রাজনৈতিক দল অন্যান্য শক্তিকেও তো আস্থায় নিয়ে করতে হবে। তাহলে আপনি একটা পর্ব যদি আপনি ফেল করে যাই, আমরা ধরেন একটা বাস ফেল করলাম, তাহলে তো সেকেন্ড বাসের জন্য আমাকে যেতে হয় বা আয়োজন করতে হয় অন্য একটা গাড়ির যাতে যাব। তাহলে এখন সেই আয়োজনের জায়গাটাকে আপনি চিন্তা করতে হবে। সেই আয়োজনে একটা ভুল ব্যাখ্যা কেন দেওয়া হয় জানি না। আমার ধারণা এখানে যে 3 দলের আছি বা যারা, কেউ কিন্তু সংস্কারকে বাদ দিতে বলে নাই। সংস্কারের কি করতে হবে পরামর্শ নিয়ে যতটুকু ঐক্যমত্য করা যায় ওনারা যদি করে দিতে পারে খুবই ভালো, কিছু কাজ শুরু করতে ভালো। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার করে আপনি ওই রকম একটা ট্রেন্ডটা যদি না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি কখন কি করছেন হ্যাপাজার্ড পজিশন থাকবে। এই জন্যে এই বছরে আমিও মনে করি একটা বড় চ্যালেঞ্জ হবে কি জানেন, এই যে যত কথা আসছে, আপনি দেখেন আপনারা মিডিয়া বা অন্যরা এখন 15 জানুয়ারি এটা নিয়ে কথা বলতে থাকতে পারেন, আমি পরিষ্কার ভাষায় বলে দিই। কিন্তু কি হবে জানেন, আসল সমস্যাকে এড়াই যাবেন, মানুষের মধ্যে নানা ক্ষোভ তীব্র চলতে থাকবে, জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা এবং অন্যান্য সংকট চলতে থাকবে, কিন্তু আসল কাজ সংস্কারের সুনির্দিষ্ট। আমি তো বরঞ্চ এখানে এই আলোচনা শুনে মনে হচ্ছে 15 জুলাই ওনারা যদি দায়িত্ব নেন, আমি অন্য কাজ করার কথা বলি, খুব বিনয়ের সাথে বলি, 15 জানুয়ারিতে দয়া করে আপনারা কতটুকু সংস্কারের নামে কি করতে চান সুনির্দিষ্ট করেন। নির্বাচন ভালো করতে গেলে কি সংস্কার আপনারা চান, ঠিক আছে, আমাদের সাথে আপনাদের নিয়মিত বসতে, অসুবিধা সংলাপ করতে ঝামেলা করেন না, দেশবাসীর উদ্দেশ্যে বলেন। আমরাও 3 তারিখে কমিউনিস্ট পার্টি সরোয়ার্দী উদ্যানে এই কথা বলবে, অন্যরাও তার জায়গায় আমরা রাজপথে বলবো, কারণ রাজপথ ছাড়া তো আমাদের আর কোনো জায়গা থাকবে না। এই কাজটাই আমাদের করতে হবে, আর কোনো। কিন্তু আমরা এখনো মনে করি গণ অভ্যুত্থানের চেতনাকে কোনোভাবেই, আকাঙ্ক্ষাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না, ম্লান হতে দেওয়া যাবে না। এবং এখনো নিশ্চয়ই সুযোগ আছে, সেই সুযোগ নিয়ে কথা বলবো বিরতির পরে ফিরে এসে। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স, নুরুল হক নূর, রুমিন ফারহানা। ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। রাজকাহনে ফিরে এলাম, এটি নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। 2025 নতুন বছরের আজকে প্রথম দিন, কেমন হবে নতুন বছরের রাজনীতি, এই নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আছেন রুমিন ফারহানা, রহিন হোসেন প্রিন্স এবং নুরুল হক নূর। আবারও স্বাগত তিনজনকে। নুরুল হক নূর, আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে যাদের আত্মত্যাগের বিনিময়ে 5ই আগস্ট, তাদের সঠিক মূল্যায়ন নিয়ে কিন্তু সমালোচনা ছিল বিগত 5 মাসে। এটি নিয়ে আপনারাও বিভিন্ন জায়গায় সরব হয়েছিলেন। এখন রাজনীতির নানামুখী চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করছি, এইগুলোই তো আসলে আগামী বছর, পুরো বছরটা জুড়ে থাকবে। সেই আলোচনায় যে তাদের বিষয়গুলো গণ্য হয়ে যাবার সংখ্যা আপনি দেখেন কিনা? কিছুটা তো আমাদের অতীত তাই বলে, যেমন 71-এর মুক্তিযুদ্ধে নিয়ে তো অনেক দল রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা এবং বিশেষ করে যারা খেতাবধারী মুক্তিযোদ্ধা, আমরা দেখেছি যে তাদের পরিবারও খুব অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করেছে। এমনকি বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠর 7টা জেলায় বোধহয় তাদের নামে 7টা প্রতিষ্ঠান নাই ভালো। আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এম এ ওসমানীকে ওইভাবে জাতীয়ভাবে স্মরণ করা হয় নাই বিভিন্ন সরকার আমলে। স্বাভাবিকভাবেই এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে আমরা সকলে যেভাবে ধারণ করতে চাই, এখানেও যদি একটা নির্দিষ্ট আদর্শের বা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের কন্ট্রিবিউশন বলে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয় থাকে, অন্যদেরকে এক্সক্লুড করে, তাহলে তো অন্যরা এটাকে ওন করবে না স্বাভাবিকভাবেই। সেক্ষেত্রে এই রাজনৈতিক ধাক্কাধাক্কিতে যারা আপনার ওই যে যাত্রাবাড়িতে মাছের দোকানদার, সবজির দোকানদার কিংবা বাসের হেল্পার, রিক্সাওয়ালা, যারা এই আন্দোলন সংগ্রামে মানে ফ্যাসিবাদের পতনের জন্য এসেছিল, কিন্তু এত হিসাব নিকাশ করে নাই যে এই পতনের পরে কে এমপি মন্ত্রী হবে, কে কী হবে, তাদের যে এই যে অবদানটা সেটা তো আড়ালেই চলে যাবে। ইতিমধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি এখন শুধু কি মানে সরকারের উপর নির্ভর করে থাকতে হবে কিনা, রাজনীতি দলগুলো কি এখানে দায়িত্ব নিতে পারে, মানে যদি তারা মানে তাদেরকে সেই আত্মত্যাগকে স্মরণই করে সেই জায়গায়? এখন প্রকৃত হচ্ছে রাজনৈতিক দলগুলো তো তাদের জায়গা থেকে যতটুকু পারে করে, এখানে এটাকে সার্বজনীন করার জন্য ইনিশিয়েটিভটা সরকারের নেওয়া দরকার, যেটা জুলাই ঘোষণাপত্রের বিষয়টা আলোচনা আসছে। এটা সরকার উদ্যোগ নিচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেবে। সেইখানে যদি এই বিষয়টা উল্লেখ থাকে
এবং বিশেষ করে মানুষের যে রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, তার একটা দিক নির্দেশনা থাকে, সেটা মনে করি যে এই লোকগুলোর আপনার কন্ট্রিবিউশনকে কিছুটা আমাদের মাঝে জ্বলন্ত রাখবে। কারণ এই যে আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর কথা, সরকারের কথা, এই যে এতগুলো মানুষ এই আন্দোলনে আহত হয়েছে, তাদের অনেকেই কিন্তু এখনও অভিযোগ করছে যে চিকিৎসা পাচ্ছেন। এমনকি 2000 মানুষ যে শহীদ হয়েছে, আমাদের অফিসেই প্রায় লোক যায় যে যারা শহীদ হয়েছে তাদের একেবারেই শ্রমজীবী মানুষ, তাদের পরিবারগুলো ওইভাবে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। ধরেন এই যে এই জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা করে একবার দেওয়া হয়েছে। কেন 1 লাখ টাকা দিলে তো প্রথম দিকে তাদেরকে 1 কোটি টাকা মিনিমাম দেওয়া উচিত ছিল। আজকে যারা উপদেষ্টা কিংবা আমাদের যে চিফ অ্যাডভাইজারও যদি বলি, এই লোকগুলোর স্যাক্রিফাইসের ফলে যেটা কি ভিক্ষার জন্য যাবে আপনার কাছে, নাকি ওয়াজ মাহফিলের অনুদানের জন্য যাবে আপনার কাছে 1 মাস পর পর, কয়েক মাস পর পর, কেন সরকার দিচ্ছে না? সরকার তো নিজের টাকা দিবে না। দেখা যাচ্ছে যে যাদের হাতে দায়িত্বগুলো, তারাও কিন্তু এটা নিয়ে একটা রাজনীতি করছে। রাজনীতিবিদরাও করে, আমরাও করে, যারা সরকারে থাকে তারাও করে। তবে আমাদের প্রত্যাশা থাকবে অন্তত এই নতুন বছর হোক জাতীয় ঐক্য সংহতির, নতুন বছরটা হোক রাষ্ট্র পুনর্গঠনের। তবে সব ক্ষেত্রেই আমরা যেটা বলি যে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া, নাগরিকদের অংশগ্রহণ ছাড়া কোনো কিছু কিন্তু সফল হবে না। সরকার ইতিমধ্যে নির্বাচনের বিষয়ে একটা রোডম্যাপে কিন্তু বলেছে এই বছরের শেষের দিকে হতে পারে অথবা আগামী বছরের মাঝামাঝি সময় হতে পারে। এখন কিন্তু রাজনৈতিক দলগুলো পরিষ্কার জানতে পারছে আপনারা কতদিনে কি সংস্কার করবেন। তো আমার মতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং বর্তমান প্রেক্ষাপটের সংস্কারের জন্য প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীটাকে ঢেলে সাজানো, প্রশাসনের মধ্যে একটা শুদ্ধি অভিযান পরিচালনা করা, নির্বাচন কমিশন কর্তৃক একটা মানে সঠিক ভোটার লিস্ট এবং আসন যেটা আওয়ামী লীগ তার মধ্যে এরকম বেসিক কিছু সংস্কার করে চাইলে এবছরের মধ্যেও নির্বাচন দেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ রুহিন হোসেন। প্লিজ, সময় খুব বেশি নেই। সাধারণ মানুষের চাহিদা নিয়ে যদি মানে প্রত্যাশার জায়গাটা বলে, সেই কি রাজনীতিবিদদের মুখে কতখানি আসছে গত 5 মাসের তুলনায় আগামী বছরটি যদি সংক্ষেপে জানান? আমার মনে হয় খুব সংক্ষেপে বলাকে আসছে তো বটেই। ধরুন আমরা এই যে 3 তারিখের জনসভা ঢাকার কথা বললাম, সোহরাওয়ার্দী একটা বড় জায়গায় আমরা অনেকদিন পর একটা সমাবেশ আয়োজন করেছি। অবশ্যই সেখানে যে সম্মানিত করার বলে আমাদের প্রথম দাবি তো থাকছে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, তার বিচারের কথা। কিন্তু পরবর্তীতেই আমাদের কথা বলতে হচ্ছে নিত্যপণ্য এবং জানমালের নিরাপত্তা, অল্টারনেট নেই। তারপরে আমাদেরকে বলতে হচ্ছে যে দ্রুততম সময়ে নির্বাচনের 16 তারিখ ঘোষণা করো। তারপরে বলতে হচ্ছে যে ব্যবস্থা বদল ছাড়া কোনো পথ নেই, এর জন্য নীতিনিষ্ঠ রাজনীতিকে সামনে আনতে হবে। আমি বলছি কথাগুলো কিন্তু আসছে। এই প্রসঙ্গক্রমে আমি বলি যে একটা আত্মসমালোচনা কয়েক জায়গায় আমি করেছি নিজেকেই, যে ওই দিন আমরা একটা কথা হয়তো জোরের সাথে আমাদের বলা উচিত ছিল, যেটা নানাভাবে বলছি, ওনারা শুনছেন না। বাজার ব্যবস্থার সংস্কারটা আগেই করা উচিত ছিল, তাই না হলে আপনি কিন্তু সামলাইতে পারছেন না কিছু। আপনি জিনিসটা দেখেন, মানে এই রকমের কতগুলো জায়গা। তারপর আরেকটা জায়গা দরকার ছিল, এখনো সুযোগ আছে। ওনারা এই কথা কানে দেন কেন যায় যে বৈষম্য বিরোধী কথা হচ্ছে, ওনারা একটা বলে যাক যে দেশে কোথায় কি বৈষম্য কি কারণে হচ্ছে। সবটা করতে পারবে না, তাহলে কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতায় যায় বা রাজনীতি করি, আমরাও কিন্তু এই দায়িত্বগুলো পালন করার জায়গায় যেতে পারবো। সেই জায়গাগুলো, এই কাজগুলো করলে আমাদের এই ছাত্র বন্ধুরা যেমন সম্মানিত হয়ে থাকবে, তারা যদি এইখানে যদি কোঅর্ডিনেশন বন্য দায়িত্ব পালন করতে পারতো, তারা একটা তথাকথিত কোড আনকোড করে বলি অন্য কোনো উচ্চাভিলাষ বা কোনো ক্রীড়ানকের ভূমিকা না পালন করে সে যেমন পারত, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও জনগণের অন্তরে থাকতে পারত। কিন্তু দুর্ভাগ্যটা কি জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা আমরা বুঝতে পারছি না। তো কী করবো আমরা, এইরকম একটা পরিস্থিতিতেই 2025-এ আমরা পা দিলাম। 2025, ধন্যবাদ রুমিন ফারহানা। 2025-এ পা দিয়ে আপনার প্রত্যাশাটি বলুন। আপনার দলের কাছ থেকে, সরকারের কাছ থেকে কি প্রত্যাশা সেটুকু জানিয়েছেন? আমি খুবই সাধারণ মানুষের চোখ দিয়ে যদি তাকাই, আমি দেখব এই গণ অভ্যুত্থানে কিন্তু একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন গার্মেন্ট কর্মী, একজন শ্রমিক, তারাও কিন্তু ইকুয়ালি অংশগ্রহণ করেছে এবং তাদের প্রত্যেকের চাওয়া কিন্তু এক একজনের এক এক রকম। তবে মোটা দাগে মানুষের যেই চাওয়া, সেটা হচ্ছে একটা সুশাসন যেন কায়েম করা হয়, মানুষ যেন নিরাপদ বোধ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গার্মেন্টে অস্থিরতা, এবং এতে কি হচ্ছে, অনেক গার্মেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, অনেক শ্রমিক চাকরি হারাচ্ছে, ব্যবসার পরিবেশটা স্থবির হয়ে আছে, বিনিয়োগ 22% আটকে আছে, বিনিয়োগ কিন্তু বাড়ছে না। এবং এই অস্থিতিশীল অবস্থার মধ্যে না দেশীয় না বিদেশি কোনো বিনিয়োগে কিন্তু আসবে না। সো সাধারণ মানুষকে ভালো রাখবার জন্য আমার মনে হয় সরকারের গোল এবং ফোকাসটা আরও অনেক বেশি সুনির্দিষ্ট হওয়া উচিত, এবং সেই সুনির্দিষ্টটা একদম
স্বচ্ছতার সঙ্গে মানুষকে জানিয়ে দেওয়া উচিত। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বিভেদ তৈরি করছে এই সরকার, এবং সরকার একটি পক্ষ হয়ে যাচ্ছে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। আমরা দেখেছি হাসিনা একটা পক্ষ ছিল, যে কারণে হাসিনার অধীনে মানুষ নির্বাচন করতে ভয় পেত। আমি চাই না, মেবি এটা অনেক আগাম বলা হচ্ছে, বাট এই সরকার যদি ক্রমাগত নিজেকে একটি পক্ষ, তাই না, মানে সেই জন্যই কি বড় যুদ্ধের কথাটা বলেছেন? হ্যাঁ, মানে এই সরকার যদি ক্রমাগত নিজেকে একটি পক্ষের স্বর হিসেবে উপস্থাপন করে, অন্য রাজনৈতিক দল, আমরা বা প্রিন্স ভাইরা বা নূর ভাইরা, কেউ কিন্তু আমরা নিরাপদ বোধ করব না এই সরকারের অধীনে নির্বাচন। তাহলে কি আবার আরেকটা তত্ত্বাবধায়কের জন্য লড়াই? মানে এটা একটা বিগ কেওস। আমি আশা করব সকলের উপর থেকে ভরসা হারালেও আমাদের চিফ অ্যাডভাইজার, উনি ওনার নিজের যে পর্বত প্রমাণ একটা সুনাম, সেটির দিকে তাকিয়ে হলেও রাজনৈতিক এই অস্থিরতা উনি দূর করবেন। অস্থিরতা দূর হোক সেই আশা নিয়ে আজকে শেষ করছি, এবং আসলে এই বছরটি শুরু করতে চাই। অনেক ধন্যবাদ রুমিন ফারহানা, রুহিন হোসেন প্রিন্স এবং নুরুল হক নূর, ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। থাকুন জিপিএইচের সাথে।